শতাব্দীর পর শতাব্দী ধরে যে বৈশ্বিক ক্ষমতা এবং অহংকারের ইমারত গড়ে তুলেছিল দখলদার ইসরায়েল, এবার তা হুড়মুড় করে ভেঙে পড়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য কায়েম রাখতে গিয়ে দখলদাররা চরম অধ্যত্বের বশবর্তী হয়ে এমন এক আত্মঘাতী গর্ত খুঁড়েছে যা পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এর মধ্যে গাজার মাটিতে চালানো নারকীয় আগ্রাসন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। তারা নিজেদের অজান্তেই এমন এক অজেয় বৈশ্বিক শক্তির জন্ম দিয়েছে যা আগামী 2100 সাল পর্যন্ত পুরো পৃথিবীর গতিপথ, অর্থনীতি এবং ভৌগোলিক রূপরেখা একাই নিয়ন্ত্রণ করবে। বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন অবিশ্বাস্য দ্রুতগতিতে হাতবদল হচ্ছে। যে পশ্চিমা শক্তিগুলো এতদিন পুরো পৃথিবীকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রেখেছিল, আজ তারা নিজেদের পতন দেখার নিরুপায় দর্শক মাত্র। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি শুধু কোনো সাধারণ কাগজের দলিল নয়, এটি পশ্চিমাদের সাজানো বিশ্ব ব্যবস্থার বুকে সরাসরি এক পারমাণবিক আঘাত। অনেকেই চুক্তিটিকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঘোষণা অনুযায়ী এই চুক্তি সরাসরি ন্যাটোর আর্টিকেল 5-এর আদলে তৈরি, অর্থাৎ জোটভুক্ত কোনো একটি দেশের গায়ে বিন্দুমাত্র আঁচড় লাগলে তার জবাব দেওয়া হবে সম্মিলিতভাবে। পাকিস্তানও তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার করে দিয়েছে যে কোনো আগ্রাসনকে সম্মিলিত শক্তিতে গুড়িয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চ খুব ভালো করেই জানে, নাম উল্লেখ না করলেও এই ভয়ঙ্কর বার্তার মূল নিশানা কে। মক্কা ট্রিটি বা এই অভূতপূর্ব চুক্তির গভীরতা এতই বিশাল যে পাকিস্তান ও তুরস্কে ইতোমধ্যেই এই নিয়ে ব্যাপক উদযাপন শুরু হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক প্রান্তের মানুষ এখনও অনুধাবনই করতে পারছে না এটি কত বড় একটি ভূরাজনৈতিক ভূমিকম্প। এটি কেবল 3টি দেশের জোট নয়, এটি এমন এক অজেয় কাঠামোর সূচনা যেখানে আগামী খুব অল্প সময়ের মধ্যেই মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিরিয়া সহ অন্তত 50টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যুক্ত হতে যাচ্ছে। আগামী 2 বছরের মধ্যে ইরানও এই প্রতিরক্ষা চুক্তির ছাতার নিচে প্রবেশ করবে। আর যেদিন ফিলিস্তিন এই জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে, সেদিন ইসরায়েল ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকানোর সাহসও চিরতরে হারিয়ে ফেলবে। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করবে এই জোট, যার সামনে ইসরায়েল মাথা নত করতে বাধ্য হবে। জনমিতির পরিসংখ্যান বা ডেমোগ্রাফিক ডেটা আজ পশ্চিমা বিশ্ব এবং চীনের বুকে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি সরাসরি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বসবাস করে। এর বাইরে ভারত, ইথিওপিয়া এবং আফ্রিকার বিশাল ভূখণ্ডে ছড়িয়ে রয়েছে অগণিত জনবসতি। 2050 সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যা যখন 900 কোটিতে পৌঁছাবে, তখন নতুন যুক্ত হওয়া এই 100 কোটি মানুষের প্রায় 70% হবে মুসলিম। 2035 সালের পর চীনের জনসংখ্যা যখন 35 থেকে 21% পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে, ইউরোপ আর জাপান যখন জনশূন্যতার চরম হাহাকারে ডুবছে, তখন বিশ্বজুড়ে এক অভাবনীয় উত্থান ঘটছে। 2100 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার 40% বেশি হবে মুসলিম। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দিকে তাকালে ভবিষ্যতের ক্ষমতার আসল রূপরেখা পরিষ্কার হয়ে যায়। আফ্রিকার 55টি দেশের বর্তমান 1.5 বিলিয়ন জনসংখ্যার অর্ধেকই মুসলিম। 2060 সালের মধ্যে শুধু আফ্রিকাতেই এই সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সারা বিশ্বের তাবৎ বিনিয়োগকারীরা এখন পাগলের মতো আফ্রিকামুখী। আফ্রিকার জোটের বিমানগুলোর ইকোনমিক ক্লাস ফাঁকা থাকলেও বিজনেস ক্লাসের কোনো সিট খালি পাওয়া যায় না, কারণ বিশ্বের রথী মহারথী ব্যবসায়ীরা খুব ভালো করেই বুঝে গেছেন উর্বর জমি, সস্তা শ্রম এবং বিপুল তারুণ্যের এই মহাদেশই আগামী দিনের অর্থনৈতিক ভরকেন্দ্র। ব্রিটিশ এবং আমেরিকান বেনিয়ারা নিজেদের স্বার্থে এই আফ্রিকাকে টুকরো টুকরো করেছিল, ঠিক যেমন তারা নিজেদের মধ্যে মারামারি এবং কামড়াকামড়ি থামাতে একসময় ন্যাটো গঠন করতে বাধ্য হয়েছিল। বেলজিয়াম, ইংল্যান্ড এবং ফ্রান্স যখন নিজেদের ধ্বংসলীলা থামাতে পারছিল না, তখনই তারা ইউরোপের অর্থনীতি ও মিলিটারিকে একশতই গাঁথতে ন্যাটো বানায়। এখন সেই একই সমীকরণে আফ্রিকার মুসলিম দেশগুলো এবং বৃহত্তর মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ন্যাটোর চেয়েও শক্তিশালী এক জোট গঠন করতে যাচ্ছে। এটি ব্রিক্সের মতো কোনো দুর্বল কাঠামো নয়। ব্রিক্সে ভারতের মতো দেশের আনুগত্য নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া ব্রাজিল, চীন ও রাশিয়ার মধ্যে রয়েছে বিস্তর ভূরাজনৈতিক বিরোধ। সেখানে কোনো আর্টিকেল 5 বা যৌথ প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। কিন্তু এই নতুন ইসলামিক ন্যাটো সম্পূর্ণ ভিন্ন এক আগ্রাসী রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে, যার সম্মিলিত ইকোনমি খুব দ্রুতই $8 ট্রিলিয়ন পৌঁছাবে এবং আরবদের হাতে থাকা $4.5 ট্রিলিয়ন সভরেন ওয়েলথ ফান্ড এই জোটকে এক অজেয় অর্থনৈতিক দানবে পরিণত করবে। গত 1 শতাব্দীর ইতিহাস বড়ই নির্মম।
ঠিক 100 বছর আগে অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতনের পর থেকে মুসলিম বিশ্ব কখনোই প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। 1925 থেকে শুরু করে অন্তত 1967 সাল পর্যন্ত পশ্চিমা শক্তিগুলো নিজেদের খেয়ালখুশি মতো বিশ্বের মানচিত্র কাটাছেঁড়া করেছে। আরব কিংবা তুর্কিরা তখন নিজেদের একটুখানি জায়গা বা যাতায়াতের অধিকারের জন্য ইউরোপ ও আমেরিকার দ্বারে দ্বারে ভিখারির মতো ঘুরত। তেলের খনি আবিষ্কারের পর তাদেরকে পেট্রোডলারের ফাঁদে ফেলে সুকৌশলে লুটে নেওয়া হয়েছে। যারাই এই পেট্রোডলার বা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদের পরিণতি কি হয়েছে তা কিং ফয়সালের ইতিহাস কিংবা লিবিয়ার ধ্বংসস্তূপের দিকে তাকালেই বোঝা যায়। IMF এবং বিশ্বব্যাংকের ঋণের কঠিন শৃঙ্খলে বেঁধে রাখা হয়েছিল পাকিস্তানকে। 1960 থেকে 2015 সাল পর্যন্ত তুরস্কের মতো রাষ্ট্র পশ্চিমা নীতির উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিছানো ছিল আমেরিকান সামরিক ঘাঁটির জাল। কিন্তু সেই অন্ধকার যুগের চিরস্থায়ী অবসান ঘটতে শুরু করেছে। আজ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি গুটিয়ে চরম অপমানে পালাতে বাধ্য হচ্ছে। ডলারের একচেটিয়া রাজত্ব ভেঙে চুরমার করে চীন CIPS এর মাধ্যমে বিকল্প লেনদেন ব্যবস্থা প্রস্তুত করে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ময়কর সত্যটি হলো তুরস্কের এরদোগান, পাকিস্তানের আসিম মনির এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স এই তিনজনই চুক্তির মাত্র 1 মাস আগে হাসিমুখে পরাশক্তিগুলোর সাথে কথা বলে এসেছেন। এর সোজা অর্থ হলো তারা এতখানি অর্থনৈতিক ও রাজনৈতিক পরাক্রম অর্জন করেছেন যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া বা চীন চাইলেও এই চুক্তিতে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। এটি এমন এক অবিশ্বাস্য অর্জন যা গত 100 বছরে কোনো যুদ্ধ ছাড়াই অর্জিত সবচেয়ে বড় বিজয়। অনেকের মনেই একটি ভ্রান্ত ধারণা কাজ করে, এত বড় সামরিক শক্তি হাতে পেয়েও তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে না কেন? অনেকেই আবেগের বশবর্তী হয়ে মনে করেন কোথাও কোনো মুসলিম নির্যাতিত হলেই তাৎক্ষণিক সব সেনাবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়াটাই একমাত্র সমাধান। যারা এমনটা ভাবেন তারা গত 1300 বছরের ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আব্বাসীয় খিলাফতের শেষ 1/3 সময় কিংবা ভারতবর্ষে মুঘলদের শাসন ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় মুসলিম বিশ্বের মানচিত্র যখন বিশালাকার ধারণ করে তখন শাসন ব্যবস্থায় এক ধরনের বিকেন্দ্রীকরণ ছিল। মুঘল এবং অটোমানদের রীতিনীতি এক না হলেও তাদের মধ্যে একটি আদর্শিক ও কৌশলগত ঐক্য ছিল। যারা কেবল একটি কেন্দ্রীভূত খিলাফতের স্বপ্ন দেখেন এবং 1300 বছরের বাস্তব ইতিহাসকে অস্বীকার করেন, তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন। চূড়ান্ত বিজয়ের জন্য সবসময় তাৎক্ষণিক রক্তপাত অপরিহার্য নয়। পবিত্র কোরআনে সূরা আনফালের 66 নম্বর আয়াতের তাফসির এবং প্রেক্ষাপট অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয় কোন পরিস্থিতিতে মুসলমানদের জন্য যুদ্ধ এড়িয়ে যাওয়া কেবল জায়েজ নয়, বরং চরম প্রয়োজন। ইতিহাস সাক্ষী, আমাদের প্রখ্যাত উলামায়ে কেরাম বহুবার খলিফাকে যুদ্ধ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধির সেই অমোঘ ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় কিভাবে দূরদর্শী চুক্তির মাধ্যমে সাময়িক যুদ্ধ এড়িয়ে নিজেদের শক্তি সঞ্চয় করে প্রতিপক্ষকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিল। বর্তমানে এই মক্কা ট্রিটি বা প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্যও ঠিক এটি কোনো পশ্চাৎপসরণ নয়, এটি আগামী দিনের বিশ্বজয়ের এক ভয়ঙ্কর সুন্দর সিগন্যাল বা দিক নির্দেশনা। নিজেদের সামরিক ও অর্থনৈতিক ভিত্তিকে এমন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হচ্ছে যেখানে আক্রমণ করা সাহসী প্রতিপক্ষ চিরতরে হারিয়ে ফেলবে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পতন এখন আর কোনো লুকানো বিষয় নয়। নেতানিয়াহুর পরবর্তী নির্বাচন হেরে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। নতুন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতেই হবে। কারণ ইসরায়েল এখন খুব ভালোভাবে বুঝতে পারছে এই বৃহত্তর মধ্যপ্রাচ্যের নতুন রূপরেখার বাইরে গিয়ে তাদের পক্ষে আর একদিনও টিকে থাকা অসম্ভব। ইসরায়েল মূলত নিজেদের আগ্রাসী দম্ভ দেখাতে গিয়ে এমন এক বৈশ্বিক মহাপ্রলয় ডেকে এনেছে যা তারা গত 1 শতাব্দীতেও কল্পনা করতে পারেনি। এই সম্মিলিত সামরিক হুঙ্কার, বিশাল ভূখণ্ড, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং অপ্রতিরোধ জনশক্তি সব মিলিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ এমন এক জায়গায় চলে যাচ্ছে যা পৃথিবীর মানচিত্র এবং ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। পশ্চিমা সাম্রাজ্যের সূর্যাস্ত এবং নতুন এক অজেয় শক্তির এই সূর্যোদয় এখন আর কোনো সম্ভাবনা নয়। এটি এক চরম, ভয়ঙ্কর এবং অখণ্ডনীয় বাস্তবতা যা পুরো বিশ্বকে এক নতুন যুগের সামনে স্তব্ধ করে দাঁড় করিয়েছে।